বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী স্বপন আহমেদ। যাচ্ছি তার কাছে। স্বপন, আমরা দেখলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে কর্মসূচিগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাদির কবর জিয়ারত, একই সাথে তিনি ভোটার হওয়ার যে কাজটি সেটিও আজকে কিন্তু সম্পন্ন করেছেন। সেক্ষেত্রে শুরুতে যদি আমরা ভোটার হওয়ার আলোচনায় আসি, আপনি জানেন যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আজকে তৃতীয় দিনে কিন্তু আজকে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি তিনি ব্যক্তিগত কিছু কাজও করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ইসিতে যাওয়া এবং ভোটারের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পর্কে আমি আপনাদেরকে একটু জানাতে চাই। আজকের তিনি রাজনৈতিক কর্মসূচির ঘোষণার প্রেক্ষিতে তিনি সেখান থেকে সরাসরি চলে যান ইসিতে। তিনি ইসিতে যাওয়ার পরে ভোটার হওয়ার যে পদ্ধতিগুলো, অর্থাৎ তিনি ছবি তুলেছেন, আঙ্গুলের ছাপ দিয়েছেন, এর পাশাপাশি যে ধরনের প্রক্রিয়া আসলে করতে হয় সবগুলো প্রক্রিয়ায় তিনি সম্পন্ন করেছেন। একটি বিষয় বলতে হয়, তিনি কিন্তু ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই প্রেক্ষিতেই তিনি আবেদন করেছেন। ইসির পক্ষ থেকে একটি বিষয় জানানো হয়েছে যে 24 ঘন্টার মধ্যেই তিনি এনআইডি পাবেন। এর বাইরেও তারেক রহমান ছাড়াও আজকে এই দিনেই তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান তিনিও কিন্তু ভোটারের আবেদন করেছেন এবং ইসির পক্ষ থেকে সেটিও জানানো হয়েছে যে 24 ঘন্টার মধ্যে দুইজনেরই এনআইডি কার্ড তারা পাবেন। সেক্ষেত্রে স্বপন, তার কন্যাও কি ঢাকা 17 আসনে? হ্যাঁ, তার কন্যাও ঢাকা 17 আসনের সেম 19 নম্বর ওয়ার্ড থেকেই তিনি ভোটারের আবেদন করেছেন। পাশাপাশি তার মানে কি তারা ওই আসনে ইলেকশন করবেন? এটি আসলে এখনো রাজনৈতিকভাবে আমাদেরকে জানানো হয়নি। এটি জানানোর পরেই হয়তো আমরা আপনাদেরকে বা দর্শকদেরকে জানাতে পারবো। এর পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে ইসির পক্ষ থেকে বলা হয়েছে যদিও ভোটার তারা হচ্ছেন, ভোটার তালিকায় তালিকাভুক্ত করার জন্য আগামীকাল রোববার ইসির পক্ষ থেকে এই বিষয়টিকে আমাদের বা সংবাদ মাধ্যমে এই বিষয়টি জানানো হবে। যদি স্বপন আমরা কবর জিয়ারতের এসে আসি, হ্যাঁ, আপনি জানেন যে এই আজকে তৃতীয় দিন তার স্বদেশ প্রত্যাবর্তনে তিনি কিন্তু প্রথম দিনের যে কর্মসূচি ছিল তারপরে আরেকটি কর্মসূচি ছিল এবং আজকে তৃতীয় দিনে তিনি সকালবেলায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখান থেকে ইসিতে যাওয়ার পরে সেখান থেকেও কিন্তু আরও বেশ কিছু জায়গা তিনি গিয়েছেন। প্রথমে তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, তার পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন এবং সেখানে দোয়া করেছেন। পাশাপাশি তারপরে তিনি ইসিতে গিয়েছেন এবং ইসিতে যাওয়ার পর সেখান থেকে বের হয়ে তিনি তার ভাইয়ের কবর অর্থাৎ বনানীতে তিনি কবরস্থানে যাওয়ার পরে তার একমাত্র ভাই কোকর তিনি কবর জিয়ারত করেছেন। পাশাপাশি তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল তার কবর জিয়ারত করেছেন এবং সেখানে মোনাজাত করেছেন। এর বাইরেও তিনি বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে যে সকল 57 সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন তাদের কবরও সেখানে জিয়ারত করেছেন এবং পরবর্তীতে তিনি সেখান থেকে এসে আরো বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এই যে কবর জিয়ারতের সাথে উল্লেখযোগ্য একটি বিষয় যে এখানে কিন্তু জামাত সমর্থিত ডাকসু নেতা তাদেরও কিন্তু তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। আবার একই সাথে কিন্তু হাদির সহযোদ্ধারা এখনো শাহবাগে বিচারের দাবিতে কিন্তু আন্দোলনে আবার উত্তাল সেই শাহবাগ হাদি চত্বর তারা নামও দিয়েছেন। আপনি জানেন রাব্বি, গতকাল নামাজের পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি যে হত্যা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে তারা শাহবাগে আন্দোলনের নামে। এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। রক্ত বৃথা যেতে দেব না। এই ক্ষোভ বিক্ষোভ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারার প্রতিবাদে। আমার ভাই মরল কেন? শনিবার সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। দুপুর 12:30টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তারা। আপোষ না সংগ্রাম। হাদির হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিচার না পাওয়ার অর্থ হইল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দিল্লির কাছে বর্গা দেওয়া। এইরকম যদি হত্যার বিচার করা না হয় তাহলে পরবর্তী যে প্রজন্ম কেউ সাহস করে আগাই আসবে না যে আসলে দেশপ্রেমের যে প্রকাশটা এই প্রকাশটা কেউ আসলে করতে পারবে না। তাকে যেভাবে মেরে ফেলা হয়েছে তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি আমরা। খুনিদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে বিচার করা হয়, সেটার জন্য আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে যে কোনো সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে বললো?
আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। কোনোভাবেই আপনারা বিদেশে পালাতে পারবেন না। এই রক্তের সাথে বেইমানি করলে এই জমিনেই আপনাদের বিচারের ব্যবস্থা করবে জনতা। তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিপ্লবী হাদি। আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। স্বপন, সেক্ষেত্রে এই মঞ্চ থেকে আসলে এখন কি কি দাবি বা ঘোষণা আসছে? কালকে শুক্রবারের থেকে যখন তারা এই শাহবাগে অবস্থান নিয়েছে তখন থেকেই তাদের একটাই দাবি যে এই হাদির হত্যার সাথে আসলে যারা জড়িত রয়েছেন তাদের বিচারের আওতায় আনা, এবং মূল যে আসামিগুলো রয়েছেন সেই আসামিদের শনাক্ত করে এবং তারা যেখানেই থাক তাদেরকে নিয়ে এসে বিচারের আওতায় আনা। একটি বিষয় আসলে বলতে হয়, গতকালকে থেকে তাদের যখন কর্মসূচি চলছিল, আজকে তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যখন কবর জিয়ারতের উদ্দেশ্যে যান, তারা কিন্তু এই কর্মসূচিটি সাময়িক সময়ের জন্য স্থগিত করে তারা আজিজ সুপার মার্কেটের সেখানে যান, এবং তারেক রহমান মাজার জিয়ারত শেষ করে যখন ফেরেন সেই পথ দিয়ে তারা কিন্তু আবারও সেই অবস্থান ধরে রাখেন, এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই মূল যে কালপ্রিট রয়েছে, অর্থাৎ এই ঘটনার যে মূল জড়িত তাদেরকে গ্রেপ্তার করা না হবে তারা ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যে যদি সরকারের পক্ষ থেকে এ ধরনের পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা যমুনা, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং জাতীয় সংসদ ভবন ঘেরাও করবেন। এর বাইরেও আসলে তারা বলেছেন যে শুধু মূল যে হামলাকারী সে নয়, এর বাইরেও যারা পরিকল্পনার সাথে জড়িত তাদেরকেও আসলে আইনের আওতায় আনতে হবে, এমন দাবি তারা জানিয়েছেন। তো এই মুহূর্তে আমরা যেতে চাই এ বিষয়ে জানতে আমাদের সহকর্মী আদনান তুর্য রয়েছেন শাহবাগে, আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার জন্য একটু তুর্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার 15 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু ওসমান হাদির আসল হত্যাকারীদেরকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি, এবং ঠিক একই দাবিতে কিন্তু গত 2 দিন ধরে শাহবাগ উত্তাল। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি শাহবাগের অবরোধ কর্মসূচির ঠিক মাঝখানে অবস্থান করছি। গতকালকে বাদ জুম্মার পর থেকেই কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা কিন্তু গতকাল বাদ জুম্মার পর থেকেই ক্রমাগত হাদি হত্যার বিচারের জন্য নতুন করে শাহবাগ অবরোধ করে কিন্তু কর্মসূচি পালন করছেন। তাদের কিন্তু একটাই দাবি ছিল, শরীফ ওসমান হাদির আসল হত্যাকারীদের যত সম্ভব দ্রুত গ্রেফতার করতে হবে, এবং আমাদের যারা স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে এসে জনতার সামনে এসে ব্যাখ্যা দিতে হবে ঠিক কী কারণে এত দিন পরেও শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যদি একটু প্রেক্ষাপট বলতে চাই দর্শক, গত 12 ডিসেম্বর কিন্তু শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়, এবং 1 সপ্তাহ আগে কিন্তু তার জানাজা করে কিন্তু তার আসলে কবর দেওয়া হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওসমান হাদির গ্রেফতারকারীদেরকে কোনো তথ্য বা কোনো আদতে তারা কি অবস্থায় রয়েছেন এই বিষয়ে কোনো তথ্য সরকার কিন্তু দেয়নি, এবং ইনকিলাব মঞ্চের সদস্যরাও কিন্তু যতক্ষণ না পর্যন্ত উপদেষ্টা বা প্রশাসনের কাছ থেকে তাদের আশ্বস্ত হবে ততদিন পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি এখানে চালিয়ে দিয়ে যাবেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বপনা, আপনাকে ধন্যবাদ, একই সাথে ধন্যবাদ আমাদের সহকর্মী তুর্যকে শাহবাগ থেকে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনায় যুক্ত হয়েছিলাম, আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী স্বপন আহমেদ। আমরা আলোচনা করছিলাম তারেক রহমানের আজকের কর্মসূচি, একই সাথে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে যে উত্তাল কর্মসূচি, এবং সেই কর্মসূচির সর্বশেষ নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য।